This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে ফুল এন্ড ফাইনালের প্রথম খবরটা রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। আপনারা জানেন ফি বছর এই নামাজটা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিস করেন, প্রত্যেক বছর যান। আর এবছরও গেলেন। বিলেত সফর থেকে ফেরার পর এই প্রথম মুখ্যমন্ত্রীর পাবলিক অ্যাপিয়ারেন্স, অর্থাৎ তিনি জনসমক্ষে কোনো সভা বা মঞ্চ থেকে কিছু বললেন। যদিও এটা ঈদের নামাজের মঞ্চ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যথারীতি অন্যান্য বছরের মতো এই বছরও সেই নামাজের মঞ্চ থেকে একদিকে যেমন রাজ্যের সংখ্যালঘু মানুষকে বার্তা দিয়েছেন, তাদের পাশে থাকার কথা জানিয়েছেন, তাদের সুরক্ষা নিয়ে আশ্বাস দিয়েছেন, তেমনি পাশাপাশি রাজনৈতিকভাবে তার প্রতিপক্ষদের নাম করেই, বেনাম টেনামে নয়, নাম না করেও নয়, একেবারে নাম করেই তাদের উদ্দেশ্যে যা বলার সেটাও বলেছেন। সরাসরি রাজনৈতিক আক্রমণ। সেই রাজনৈতিক আক্রমণের কথা একটু পরে আসছে। তার আগে সরাসরি ঈদের রেড রোডের নামাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুরক্ষা দেওয়া প্রশ্নে রাজ্যের সংখ্যালঘুদের কি বললেন। একেবারে প্রথমে যেটা বললেন তার মধ্যে সরাসরি নাম ছিল না, কিন্তু পরে যখন নাম করে বলেছেন তখন স্পষ্ট হয়ে গিয়েছে আসলে উদ্দেশ্য ছিল, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ছিল বিজেপির কর্মসূচি, বিজেপির সাম্প্রতিক রাজনৈতিক আস্ফালন এ রাজ্যের হিন্দু ভোটকে একত্রিত করার জন্য বা মেরুকরণ করবার জন্য। তাই মুখ্যমন্ত্রী প্রথমেই বললেন অনেকে আপনাদের ঝামেলা অশান্তির ভয় দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে, কোনো ভয় পাবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি, গোটা সরকারটা আপনাদের সঙ্গে আছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য। कहते हैं 4 कम्युनल राइट्स हुआ, दंगा हुआ, प्रेसिडेंट रूल होना चाहिए। मैं कहा मणिपुर में क्या किया, उत्तर प्रदेश में क्या किया, बिहार में क्या किया, राजस्थान में क्या किया, कौन कहाँ रहेगा, इसका बारे में भी आप एट्रोसिटीज करते हैं। एट्रोसिटीज टेरिबल। अगर आप कंट्री को डिवाइड करने चाहता है तो पहले कॉन्स्टिट्यूशन को सलामत करो। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी, आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म तो बात है, दुख का बात है, जो लाल पार्टी पहले बड़ा बड़ा बात करते थे सेकुलरिज्म का, आज लाल और गेरुआ एक हो गया। होने दो, होने दो, हम लोग रहेगा, हम अकेला ही रहेगा, हम अकेला 100 है। কোনো রকম দাঙ্গা করতে দেবেন না, কোনো রকম দাঙ্গা करने नहीं देंगे आप, कि उसका एक ही आवाज है दंगा करो, और हमारा आवाज है दंगा रोको। उसको প্ল্যান में আপনারা পরিকল্পনাতে কেউ পা দেবেন না, এটা আমার রিকোয়েস্ট আছে। অর্থাৎ সরকার পাশে আছে এটা জানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে, সুরক্ষার দায়িত্ব সরকারের এটা জানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তার পরের কথায় চলে গিয়েছেন। সরকার যখন সুরক্ষার দায়িত্ব নিয়েছে তখন কোনো অশান্তির প্ররোচনা তৈরি হলে আপনাদের এগিয়ে যাওয়ার দরকার নেই, আপনাদের ওই ফাঁদে পা দেওয়ার দরকার নেই। মুখ্যমন্ত্রীর ভাষায় কোনো পরিকল্পনার ফাঁদে, কোনো প্ররোচনায় পা দেবেন না। পরিকল্পনা হয়েছে রাজ্যে দাঙ্গা লাগানোর, আর তারপরে তিনি একেবারে সরাসরি নাম করে বলে দিয়েছেন যে বামেরা একসময় বড় বড় কথা বলতো ধর্মনিরপেক্ষতা নিয়ে, তারাও এখন এটার অংশ হয়ে গিয়েছে। ভয়ঙ্কর অভিযোগ মুখ্যমন্ত্রীর মুখ থেকে, ভয়ঙ্কর রাজনৈতিক অভিযোগ ঈদের রেড রোডের নামাজের মঞ্চ থেকে। আমার সঙ্গে উপস্থিত এই মুহূর্তে যে দুজন অতিথি, তাদের সঙ্গে আপনাদের একে একে কথা বলে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপি মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। দুজনকেই স্বাগত, দুজনকেই আজকের খুশির ঈদের শুভেচ্ছা। প্রথমে রাজশ্রী, আপনাকে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্দিষ্ট করে একটি রাজনৈতিক দল দাঙ্গার পরিকল্পনা করছে, প্ররোচনা তৈরি করছে, তারপরেই তিনি যে রাজ্যগুলোর নাম করেছেন তাতে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, এবং ভাষণের পরবর্তী অংশে তিনি বিজেপির নাম করেও কথা বলেছেন। সরাসরি আপনাদের বিরুদ্ধে অভিযোগ। অনির্বাণদা, প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্যগুলো খুব ভালো করে শুনতে হবে। 4 দাঙ্গা হুয়া, প্রেসিডেন্টস রুল চাইয়ে, মানে আমি মুখ্যমন্ত্রীকে অন্তত এইটুকু ধন্যবাদ দেব যে মুখ্যমন্ত্রী যে 4টে দাঙ্গা পশ্চিমবঙ্গে হয়ে গেছে এটা মুখ্যমন্ত্রী স্বীকার করে নিলেন, তার মানে দাঙ্গা হয়েছে। এর পরের লাইনটাতে আসো, মমতা বন্দ্যোপাধ্যায় রিড ইন বিটুইন দ্য লাইনস রাজনীতিতে করতে হয়। সরকার আপকা সাথ হ্যায়, সরকার আপনাদের পাশে আছে। সরকার পাশে আছে তার সব থেকে বড় প্রমাণটা কি? তুমি যদি চাও আমি তোমাকে এক্ষুনি মোথাবাড়িতে যে লিস্ট অফ অ্যারেস্ট হয়েছে তার লিস্টটা দিতে পারি। 21 জন অ্যারেস্ট হয়েছে, 21টা নাম হচ্ছে হিন্দুর নাম। অনির্বাণদা, ফেসবুক লাইভ করে হিন্দুদের দোকান ভাঙচুর হয়েছে, পেটানো হয়েছে, মারা হয়েছে, পরিষ্কার প্রতিটা ভিডিওতে অ্যান্টি হিন্দু কথা বলা হয়েছে। একটা হিন্দু মোথাবাড়িতে থাকবে না,
জয় শ্রীরাম হিন্দুদের শরীরের একটা বিশেষ জায়গা, আমি নামটা নিতে পারছি না, ওখানে গুঁজে দেবো। নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন এবং ভিডিও সবাই দেখে নিয়েছেন, তাই বোঝা না বোঝার আর কোনো জায়গাই নেই। তো এরপরে দাঁড়িয়ে হিন্দু সরকার আপকা সাথ হ্যায়, সরকার আপনার পাশে আছে, এবং সব থেকে বড় কথা গোটা বক্তব্যটা মমতা ব্যানার্জি হিন্দি ভাষায় দিয়ে গেলেন। আজকে তো ঈদ, খুশির ঈদ, সবার ঈদ, অষ্টমীর খিচুড়িতে ঈদের সিমুই মিশে যাওয়ার কত কথা লোকে বলছে, কিন্তু তাহলে ভাষণটা হিন্দিতে কেন? তার মানে পশ্চিমবাংলায় বাংলাভাষী বাঙালি মুসলমান নেই, তার মানে রাজাকাররা আছে, উর্দুভাষী হিন্দিভাষী মুসলমানরা আছে, যাদের উদ্দেশ্য করে পুরো বক্তব্যটা। পশ্চিমবাংলায় বাঙালি মুসলমান নেই, যে বাঙালি মুসলমানদের রাজাকারদের কচু করে কেটেছিল ৭১-এ, এবং বাঙালি মুসলমানরাও পালিয়ে আসতে, বাংলা ভাষী মুসলমানরাও পালিয়ে আসতে বাধ্য হয়েছিল পূর্ববঙ্গ থেকে। রাজস্বী, আমি আপনার কাছে ফিরবো। আপনার বক্তব্যগুলো, অর্থাৎ আপনাদের তরফ থেকে, আপনাদের দলের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়াগুলো শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভাষণে। আমি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মহানন্দা কাঞ্জিলালকে জিজ্ঞাসা করব, মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে ঈদের রেড রোডের নামাজে গিয়ে যখন বলছেন, তখন রাজস্বীরা তার মধ্যে সাম্প্রদায়িক উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন, বা সাম্প্রদায়িক কোনো কারণে তিনি এমন বার্তা দিতে চাইছেন এটা খুঁজে পাচ্ছেন। তারা সাম্প্রতিক কিছু অশান্তির ঘটনার কথা বলছেন, বা মুখ্যমন্ত্রী যাকে দাঙ্গা বলেছেন সেগুলোর কথাও বলছেন। কিন্তু মহানন্দা, আমার আপনার কাছে একটা স্পষ্ট প্রশ্ন। মুখ্যমন্ত্রী কিন্তু বলেননি যে একটা পার্টি নির্দিষ্ট করে তিনি নাম করেননি, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলেননি যে গোটা একটা সমাজ, নির্দিষ্টভাবে একটি সম্প্রদায় আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। তিনি একটি রাজনৈতিক দলকে চিহ্নিত করছেন, এবং তার পাল্টা তিনি আরেকটি নির্দিষ্ট সম্প্রদায়ের সব মানুষকে নিশ্চিত করছেন সরকার আপনাদের সঙ্গে আছে, আপনাদের দিদি আছে, সুরক্ষা নিয়ে ভাববেন না, আপনারাও কোনো প্ররোচনায় পা দেবেন না। সত্যিই রাজস্বীরা এখানে যেভাবে রিড বিটুইন দ্য লাইন্স করছেন, সেটার কি কোনো জায়গা আছে? দেখো, বাংলা হচ্ছে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ নেতাজির জায়গা। সেখানে শিকাগো বক্তৃতায় বিবেকানন্দ মহামহিম্ন স্তোত্র উদ্ধৃত করে বলেছেন যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্ববিধ মত স্বীকার করার শিক্ষা দেয়, আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গর্ববোধ করি। কাজে এই বাংলায় দাঁড়িয়ে যে ধর্মীয় মেরুকরণ বা ধর্মান্ধতা যদি সামনে এসে যায়, মানুষের রুটি রোজগার এগুলো পেছনে চলে যায়, তাহলে বাঙালি হিসেবে এর থেকে আনফরচুনেট আর কিছু হতে পারে না। কাজেই যে বার্তা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে ধর্ম নিরপেক্ষতার বার্তা। কাজে এটাই বাঙালির উদার সংস্কৃতির সব থেকে বড় দিক। কাজে রাজস্বী যে রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত, নিশ্চয়ই তাদের নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু বাংলার মানুষকে বুঝতে হবে যে ধর্মান্ধতার কোনো জায়গা কিন্তু বাংলায় নেই। কিন্তু আমার আরেকটাও বক্তব্য আছে যে বর্তমান যে শাসক দল, তারা এই যে উন্নয়নের বার্তাটাকে সামনে এনে এই ধর্মীয় মেরুকরণটাকে পেছনে করে দিন, এবং এই রামনবমী নিয়ে হোক বা যে কোনো ধর্মীয় মিছিলের ক্ষেত্রে যে দাঙ্গার ভয় করা হচ্ছে, এটা কেন হবে? আমি দেখছিলাম যে রামনবমীর মিছিলের যদি হিসেব দেওয়া যায় 1979 থেকে 2024 অব্দি যে প্রত্যেকটা জায়গায় দাঙ্গার ইতিহাস আছে। সেটা যে ওয়েস্ট বেঙ্গলে শুধু নয়, ওয়েস্ট বেঙ্গলে আছে 2019-এ আসানসোল, এরকম কয়েকটা জায়গায়, কিন্তু মহারাষ্ট্র, হাওড়া, হরিয়ানা, গুজরাট 2023-এ এই দাঙ্গাগুলো হয়েছে। কাজে যে মিছিলের ক্ষেত্রে দাঙ্গার আশঙ্কা আছে, তাহলে সেগুলোকে হয় বন্ধ করা উচিত, নয় কড়া হাতে দমন করা উচিত। কাজে মানুষের সুরক্ষার থেকে বড় কিছু হয় না। এবং আনন্দ, আমি আপনার কাছে ফিরবো। মমতা বন্দ্যোপাধ্যায় এই সুরক্ষা এবং দমন করা দুটো প্রশ্নই, সরাসরি দমন করার কথা তিনি বলতে চেয়েছেন বলেই মনে হচ্ছে, তার কারণ তিনি সরকার পাশে থাকার কথা, তাদের সুরক্ষার গ্যারান্টির কথা বলছেন, আর ব্যক্তিগতভাবে নিজেকে যেভাবে পরিচয় করাতে ভালোবাসেন রাজনৈতিক মমতা, রাজনৈতিক নেত্রী মমতা, সেভাবে পরিচয় করাতে গিয়ে বলছেন আপনাদের দিদি আপনাদের পাশে আছে। আরেকবার শুনি কি বক্তব্য মমতা। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है, एक गेम में आप पा मत लगाओ। उसको छूना भी नहीं चाहिए। अगर वो आपको कुछ कहे तो आपको मालूम होना चाहिए कि दीदी है हमारे साथ, हमारा अभिषेक है हमारे साथ, जावेद है हमारे साथ, हम लोग का साथ पूरा सरकार है। आप ये बात मत सोचिए कि आपको कोई कुछ कर सकता है। जो चिल्लाता है उसको चिल्लाने दो, जो उल्टा पलटा बात करते हैं उसको करने दो, लेकिन आप उसको बुरा मत मांगो। आप बुरा मांगोगे, दिल से मांगो, टाइम में उसको बॉक्स सिखाना है, लेकिन उसको टच मत करो। टच
इम्पोर्टेंस मिल जाता है। আমি রাজস্বী আপনার কাছে ফিরব। রাজস্বী, একটা কথা কিন্তু স্পষ্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাজনৈতিকভাবে বিজেপিকে অভিযুক্ত করছেন, আমি আবারও বলবো রাজস্বী, আপনার কাছে এটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, তিনি কিন্তু সম্প্রদায়গতভাবে কোনো একটি সম্প্রদায় তাদের বিরুদ্ধে চক্রান্ত করছে এটা বলছেন না ঈদের রেড রোডের নামাজে দাঁড়িয়ে। তিনি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পরিকল্পনার কথা বলছেন। আরেকটি রাজনৈতিক দল, তার দীর্ঘদিনের প্রতিপক্ষ এ রাজ্যের রাজনীতিতে বামেরা, যাদেরকে সরিয়ে তিনি ক্ষমতায় এসেছেন, তারা এর সঙ্গে যুক্ত হয়ে গেছেন, অভিযোগ করছেন। কিন্তু যখনই তিনি এই অশান্তির কথা বলছেন, দাঙ্গার পরিকল্পনার কথা বলছেন, তার পাল্টা তিনি বলছেন, এই নামাজে অংশ নিতে আসা মানুষকেই বলছেন যে আপনারা কিন্তু প্ররোচনায় পা দেবেন না, পায়ে পা দিয়ে ঝগড়া করবেন না, এটাকে গুরুত্ব দেবেন না, সরকার মোকাবিলা করবে, আপনারা মোকাবিলা করতে যাবেন না। এখানে তো তিনি প্রশাসনিকভাবে কথা বলছেন, এর মধ্যে তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক বার্তা নেই। এখানে এটাকে আপনারা ভালোভাবে দেখছেন না কেন? অনির্বাণদা, মমতা বন্দ্যোপাধ্যায় কখন বলছেন? যখন অলরেডি হিন্দুরা মার খেয়ে গেছে, এরপরে উনি বলছেন। এবং উনি কি বলছেন? রাম বাম এক হয়ে গেছে। ওনার যদি এতটাই ছিল, উনি বলতেই পারতেন পরিষ্কার বিজেপি সিপিএম এক হয়ে গেছে। রাম নামটা যখন উনি নিচ্ছেন, একটা সম্প্রদায় যেটা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা এখনো বিশ্বাস করে পৃথিবীটা সমতল, যারা এখনো মনে করে যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে, পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে না, পরিষ্কার পড়ানো হয়, যারা মনে করে যে হাজরত মোহাম্মদের ছেলে আজান দিয়েছিলেন বলে 1200 বছর আগে করোনা চলে গিয়েছিল, প্রথম করোনা 1200 বছর আগে গিয়েছিল, আমি একদম যেগুলো বলা হয় সেগুলো বলছি, সেই একটা এন্টায়ার ক্লাস্টারকে উনি বলছেন যে রাম এক হয়ে গেছে, মানে রাম আপনাদের শত্রু। তো রাম আপনাদের শত্রু যখন বলবো, এটা বলা হচ্ছে, এটা বোঝানো হচ্ছে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আপনার কথা সূত্র ধরে মহানন্দা আপনার কাছে আসবো। মহানন্দা, রাজস্বীরা বলছেন তিনি রাজনৈতিকভাবে বিজেপিকে নিশানা করছেন বা বামেদের তার সঙ্গে মেলাচ্ছেন ঠিকই, কিন্তু সম্প্রদায়গতভাবে নয়, এটা তিনি মানতে চাইছেন না, রাজস্বী মানতে চাইছেন না, যেহেতু মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে রাম শব্দটা বেরিয়েছে। আপনি একমত? না, একমত তো নয়, কারণ রামকে নিয়ে রাজনীতিটা হচ্ছে। আমার সব থেকে দুঃখের বিষয় সেটাই। শ্রীরামচন্দ্র একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার, হিন্দুদের কাছে পূজনীয় ক্যারেক্টার, কিন্তু এটা মনে রাখতে হবে যে শ্রীরামচন্দ্রের পুজো বাংলার বহু ঘরে হয়, সেটাকে নিয়ে এই রাজনীতির ময়দানে আনার কোনো দরকার নেই। এবং শ্রীরামচন্দ্র নিশ্চয়ই পূজিত হন, কিন্তু বাংলাতে আমাদের মা দুর্গা, মা কালীর দেশে রামনবমীকে উদ্দেশ্য করে যদি অস্ত্র নিয়ে মিছিল হয়, সেটা বাঙালির সংস্কৃতি নয়। নিশ্চিতভাবে মহানন্দা, কিন্তু তার জন্য তো শ্রীরামচন্দ্রকেও রাজনীতির আঙিনা টেনে আনা যায় না। মানে রাম বাম এই শব্দটা যখন প্রশাসক মুখ্যমন্ত্রী বলছেন, তখন তো তিনি নিশ্চয়ই সম্প্রদায়কে মাথায় রেখে বলছেন। বাম সম্প্রদায় না, একটি রাজনৈতিক দল, কিন্তু রাম তো পূজ্য, তিনি পূজ্য দেবতা। এটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের, অনেক ক্ষেত্রে সম্প্রদায়ের আঙিনা ছাড়িয়ে অন্য সম্প্রদায়ের মানুষেরও রামের জন্য দোহা লেখা কবিরও তো আছেন। আমি সেই জায়গা থেকে জিজ্ঞাসা করছি। রাজস্বী, আমি আপনার কাছে আসবো, আপনি হাত তুলছেন, আমি আপনাদের জন্য আরো নির্দিষ্ট অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি সেই অভিযোগটা শুনিয়ে তারপর আপনার কাছে আসছি। রেড রোডে ঈদের যে নামাজ ছিল আজকে, সেই নামাজে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই অংশ নিয়ে এবার বিজেপিকে সরাসরি নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে এই মাটিতে আগুন লাগাতে এলে যারা আগুন লাগানোর চেষ্টা করবে তারাই আগুনে পুড়ে যাবে। অভিষেকের বক্তব্য। আমি আশা করি এই সম্প্রীতির বাংলায় যারা বেশ কিছুদিন ধরে আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, मैं पिछला बार भी यहाँ पे आया था तो आप सबको यही बोल के गया था कि कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। बंगाल से हम लोग जहाँ पे 18 सीट ये लोग जीत के आए थे, 6 सीट तो बंगाल के लोगों ने हरा दिया। किराएदार है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। मैं कहता हूँ भाजपा के दोस्तों, जरा धर्म का चश्मा उतार के देखो, पूरा हिंदुस्तान खतरे में है और हम लड़ते मरते दम तक बंगाल की एकता को बरकरार रखने का संकल्प आज आप सबको साक्षी मानकर लेते हैं। जो इस मिट्टी में आग लगाने आएगा, उस आग में जल के वो खुद राख हो जाएगा, जो तोड़ने आएगा वो खुद टूट जाएगा, जो बिखरने आएगा वो खुद बिखर जाएगा। इस मिट्टी का ताकत, उसको अंदाजा नहीं है कि इस मिट्टी का ताकत कितनी है। এই মাটির শক্তি কতটা এটা বিজেপি বুঝতে পারছে না, সরাসরি বিজেপির নাম করে বলছেন রাজস্বী।
এক নম্বর কথা, আই স্ট্রংলি অবজেক্ট মহানন্দাদির বক্তব্য, রাম ইজ আ মাইথোলজিক্যাল ক্যারেক্টার। পরিষ্কার রামায়ণে তিথি নক্ষত্রের বলা আছে, এবং ইন্টারন্যাশনাল প্ল্যানেটোরিয়াম সফটওয়্যারে যখন এই তিথি নক্ষত্রের কোন নক্ষত্র কোন গ্রহ কোন নক্ষত্রে বিরাজমান করছেন ইত্যাদি এগুলো যখন ফেলা হয়েছে, পরিষ্কার তার ডেট বেরিয়ে এসেছে। দ্বিতীয় কথা হচ্ছে, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় বলেছিলেন, আই থ্যাংক ইউ ইন দ্য নেম অফ মিলিয়ন্স অফ হিন্দু পিপল অফ অল ক্লাসেস এন্ড সেক্টস। এবং সেই শিকাগো ধর্ম মহাসভায় যখন স্বামীজি যাচ্ছেন, তখন একজন খ্রিস্টান পাদ্রী হিন্দু ধর্ম সম্বন্ধে ক্রমাগত যখন উল্টোপাল্টা কথা বলছেন, স্বামীজি বলেছিলেন, আর একটা শব্দ আমার ধর্ম সম্বন্ধে বললে পরে ছুঁড়ে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেবো। স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের সম্বন্ধে কি লড়াইটা লড়েছেন সেটা স্বামী বিবেকানন্দ না পড়লে বোঝা যায় না। তাই বাঙালির 2/3 জমি কেটে মুসলিম রাষ্ট্র হয়ে গেছে, সেই বাঙালির মাটি উদার উদার উদার, বাঙালি উদার হয়ে শুধু একের পর এক জমি কেটে 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 বাদ দিয়ে দেবে। মুর্শিদাবাদ 90% ডেমোগ্রাফি পাল্টে গেছে। I do not buy to this logic. একজন বাঙালি রাজর্ষি, এখানে আমার একটা প্রশ্ন আছে। বিবেকানন্দ জাহাজ থেকে ছুঁড়ে ফেলে দেবেন বলেছিলেন, একদম ঠিক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জাহাজে না ছিল পুলিশ, না ছিল রাষ্ট্র। ওই দুই পাদ্রীকে বা তাদের লাগাতার হিন্দু ধর্মের প্রতি কটূক্তিকে রোখবার জন্য অন্য কোনো উপায় তখন তার সামনে ছিল না। কিন্তু যখন রাষ্ট্র থাকে, যখন পুলিশ থাকে, রাষ্ট্রের ব্যবস্থা থাকে, তখন প্রতিরোধ না হয় পর্যন্ত বুঝলাম, কিন্তু প্রতিশোধের কথা বলাটা কতটা যুক্তিযুক্ত, কতটা সভ্য সমাজের জন্য, কতটা সভ্য। আমি আপনাদের বিধায়কের বক্তব্য শোনাচ্ছি, দীপক বর্মন। তিনি বলছেন, রামনবমীর মিছিলে বাধা দিতে এলে, আজকে তো ঈদের নামাজের বক্তব্য আমরা শুনছিলাম, সেই নামাজের বক্তব্য শুনতেই আমরা দেখলাম হঠাৎ করে, বা হয়তো ওই নামাজের বক্তব্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আজকের পরিবেশ, আজকের আবহাওয়ার জন্য বাংলার রাজনীতির রামচন্দ্রও ঢুকে পড়েছে। এবার সেই রামচন্দ্রের জন্মদিন রামনবমী, সেই রামনবমীর দিন মিছিল করতে গেলে, বাধা দিতে এলে, সেই মিছিলে কোনো আক্রমণ হলে প্রতিরোধ হবে বলছেন বিজেপি বিধায়ক, ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। তাও একরকম বোঝা গেল, প্রতিরোধ হবে। কিন্তু আরেক কদম এগিয়ে তিনি বলছেন, আমি বলবো বেআইনিভাবে বলছেন, কোনো আইনসভার সদস্যের এ ভাষায় কথা বলা উচিত নয়। কি বলছেন দীপক বর্মন? বলছেন প্রতিশোধ হবে। কেন? রাজর্ষি, আমি আসবো আপনার কাছে, তার আগে দীপক বর্মনের বক্তব্য। ভারতবর্ষের সংবিধান সকলকে ধর্মীয় আচরণ বা ধর্মীয় শোভাযাত্রা করবার, ধর্ম পালনের অধিকার দিয়েছে। সেক্ষেত্রে কেউ যদি বাধা দিতে আসে, সে বাধাটা হবে অসাংবিধানিক। সনাতনী হিন্দু সমাজ, আপনি যদি কয়েক হাজার বছরের ইতিহাস দেখেন, তারা কাউকে আক্রমণ করে না। কিন্তু যদি আক্রান্ত হয়, তাহলে তারা নিশ্চিতভাবে প্রতিহত করবে, প্রতিরোধ করবে, প্রয়োজনে তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। রাজর্ষি, রেড রোডে ঈদের নামাজে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চক্রান্ত হচ্ছে, প্ররোচনা থাকবে, কিন্তু প্ররোচনা থাকলেও পায়ে পা দেবেন না, নিজেরা আইন হাতে তুলে নেবেন না, সরকার যা করার করবে আপনাদের। আপনাদের বিধায়ক বলছেন প্রতিরোধ হবে। এই পর্যন্ত না হয় বুঝলাম, প্রতিরোধ একটা শব্দ। আমার কেউ ক্ষতি করতে গেলে সেলফ ডিফেন্সের আমার যে কোনো সময় অধিকার আছে, সংবিধানের দেওয়া। প্রতিশোধ নেওয়ার অধিকার তো সংবিধান আমাদেরকে দেয়নি কোনো নাগরিককে। কেন বলছেন? প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষের সংবিধান এবং প্রত্যেকেই রাইট টু সেলফ ডিফেন্স এই অধিকার প্রত্যেককে দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা, 2019 সাল থেকে নিয়ে 2000 সেলফ ডিফেন্সের ইংরেজি তো প্রতিরোধ নয়, প্রতিশোধ নয়, প্রতিরোধ হতে পারে, প্রতিশোধ তো নয়, রিভেঞ্জ। 2018 সাল থেকে 2024 সাল অবধি যতগুলি রামনবমী হয়েছে, প্রত্যেকটির তথ্য ইন্টারনেট থেকে প্রত্যেকটি চ্যানেলের কাছে আছে। সেখানে কারা কারা হাসপাতালে মার খেয়ে দা এবং কাটারির আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, সেই তথ্য চ্যানেলের কাছে আছে। রাজর্ষি, আমি সবটা মানছি, আমি একটা অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি এগুলোর পরেও যারা যারা আহত হয়েছে, মার খেয়েছেন, হাসপাতালে চিকিৎসা হয়েছে, বুঝলাম, যারা মেরেছে তারা যদি গ্রেফতার না হয়ে থাকে বা অন্য লোক গ্রেফতার হয়ে থাকে, সেক্ষেত্রেও দায়টা তো রাষ্ট্রের হয়ে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা কি কোনো নাগরিকের আছে? সংবিধান দিয়েছে। রাষ্ট্র যদি আজকে বিক্রি হয়ে যায়, আজকে রাষ্ট্রে যারা চালাচ্ছে, স্টেট ল অ্যান্ড অর্ডার যাদের হাতে আছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার, সুকান্ত মজুমদার মোথাবাড়িতে যাচ্ছেন, তারা ফেল করলে কেন্দ্র সরকার দায়িত্ব নিতে পারে, আমাদের দেশে একটা কেন্দ্র সরকার আছে, আমাদের দেশে তো শুধু রাজ্য সরকার নেই। পশ্চিমবঙ্গ তো একটি অঙ্গরাজ্য দিনের শেষে ভারতে। যদি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে বলেও মনে হয়,
কেন্দ্র সরকার ব্যবস্থা নিতে পারে, আপনারা নাগরিকদের বলছেন কেন আইন হাতে তুলে নেওয়ার কথা? আমার এখানে অবজেকশন, মুখ্যমন্ত্রী সুরক্ষা দেব বলেই বলছেন আমি সুরক্ষা দিচ্ছি, আইন হাতে তুলে নেবেন না। আপনারা বলছেন আক্রান্ত হওয়ার পরিসংখ্যান দিয়ে পাল্টা প্রতিশোধ নিন, কেন? না, মার খেলে তো কেউ চুপ করে হাত বসে থাকবে না। আমি মার খাওয়ার ভয় আমি বাড়ির থেকে বেরোবো না। অনির্বাণ দা, এটা কি না বেরোতে বারণ তো কেউ করছে না, কেউ মিছিল করতে বারণ করছে না। এমনকি আমি প্রতিরোধ শব্দটা পর্যন্ত বলছি, রাজর্ষি শুনুন, আমি প্রতিরোধ শব্দটা পর্যন্ত বলছি, সেই শব্দটা সাংবিধানিক অধিকার স্বীকৃত, কিন্তু প্রতিশোধ তো সংবিধানে অধিকার দেওয়া নেই। সংবিধান সেলফ ডিফেন্সের অধিকার দিয়েছে, সেটা তো প্রতিশোধ নয়। সংবিধান সেলফ ডিফেন্সের অধিকার দিয়েছে। সময় একেবারে শেষ। আমি আপনাদেরকে যে কথা বলে শেষ করবো, রাজর্ষি এবং মহানন্দা দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফুল অ্যান্ড ফাইনালি যে কথাটা বলে তাহলে শেষ করবো, বুঝতে পারছেন আপনারাও, আমি না বলে দিলেও বুঝতে পারছেন যে ঈদের রেড রোডের নামাজ থেকে মুখ্যমন্ত্রী যে আশঙ্কা প্রকাশ করেছেন, সে আশঙ্কার কিছু ভিত্তি যেমন আছে, তার প্রশাসনিক, তার সরকারি গাফিলতার যেমন অভিযোগ রয়েছে, গাফিলতির যেরকম অভিযোগ রয়েছে, তেমন সেই গাফিলতি বা প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে ভবিষ্যতে প্রতিরোধ শুধু নয়, প্রতিশোধ নেওয়ার মতো রাজনৈতিক স্পষ্ট প্ররোচনাও রয়েছে। বাংলা ঈদ থেকে রামনবমী পর্যন্ত কেমন থাকবে, এটাই বোধহয় এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, ফুল অ্যান্ড ফাইনাল প্রশ্ন। আজকের মতো এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন TV9 বাংলায়।